নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে রাজনৈতিক দলগুলোর সম্মতি থাকলে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার, ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। ইন্টারপোলের রেড নোটিশ। বেশ কিছুদিন ধরেই শব্দটি আলোচিত হচ্ছে বেশ, কারণ এই শব্দটির পেছনে রয়েছে একটি গা ছমছমে গল্প। শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ সরকার, ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই, আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। রেড অ্যালার্ট জারি করতে পারি, উনি অন্য কোনো দেশে হতে যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন চিঠিটাকে সবাইকে আমি তো অ্যাওয়্যার করে রাখলাম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে নিউ মার্কেট থানার মামলায় 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছেন রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে প্রধান ফটক বন্ধ করে কলেজের ভেতরে অবস্থান করছেন তারা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় অবস্থানে তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর পাহারায় রয়েছে পুলিশ সদস্যরা। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি। নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় সরকারের সমালোচনা করে দলের নেতারা বলছেন, মানুষ ধৈর্যচ্যুত হলেও ফলাফল ভালো হয় না। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, লাগামহীন অনিয়ম এবং দুর্নীতিতে পর্যদস্ত সব খাত। অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের 5 সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করে সংস্কার কমিশন। এই সংস্কার দেখুন, যেটা আমি বলেছি, এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। আজকের অন্তর্বর্তীকালীন সংস্কার করবে, অবশ্যই করবে, তাতে তো কেউ না করছে। জরুরি সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দেবার দাবি জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শেখ হাসিনা ও তার দোসরদের নির্যাতন, খুন, গুম যেন এদেশে আর না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ, দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে। এরা কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ দ্যার ইজ নো পলিটিক্স দেয়ার, পলিটিক্যাল শক্তি নাই। আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো, আপনার ইলেকটেড গভর্নমেন্ট, যার পেছনে পিপুল থাকতো, এটা তো সহজ ছিল? সহজ ছিল না। তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি, আমরাই বন্ধ করেছি। আমরা স্কোয়াড তৈরি করেছি, আমাদের লোকেরা গেছে, সেটা জাগিয়ে গিয়ে বন্ধ করেছে। কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা, তিতুমিরকে কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করতে হবে। খুব ভালো কথা। ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের, তারা জানতো না যে এটা হতে পারে, তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হলো না? আসলে এই গভর্নমেন্ট এখনও স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে আসছি যে এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদেরকে কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না। কিন্তু আসল জিনিসটাতে আসেন, নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা বলে নিই, এত তারিখের মধ্যে দেন, এত তারিখের মধ্যে দেন। আমরা ঠিক রোড ম্যাপ দেন, কবে কী করবেন আপনারা জানান, তো এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। মানুষ তো ইলেকশন চায়। কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনাদের টেলিভিশনগুলোতে, আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখছি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে, এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয়। তারা বলছে আমার জিনিসের দাম বেড়েছে, আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন, আমি আজকে গাড়ি নিয়ে 4 ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি, আমার মাল সব গাড়িতে পড়ে আছে, এটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কি আমরা এই আন্দোলন করেছিলাম? কথাগুলো ভেবে আসছে। এই কথাগুলো ভেবে আসছে কি সাংবাদিক ভাইরা কি আমার সঙ্গে একমত হবেন? এই কথাগুলো আসতে শুরু করেছে। দিস ইজ নট এ গুড সাইন। আর আমাদের যারা শত্রু, এই ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলোই নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই, বার্তা নাই। ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না। এখন তো সুযোগ পেয়েছি, আমি বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়
জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন, কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে 62টা দল একসাথে আমরা এটা দিয়েছি 31 দফা। এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায়। আজকে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখনই মন্ত্রী শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। সেই জন্যই আমি আপনাকে স্পষ্ট করে আজকে আপনাদের মিটিং থেকে বলতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল। এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে, এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা, বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোনো রকম চালাকি না, কোনো সরকারের উপদেশে হিসাবে না। এখন সাধারণ মানুষের মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে ওনার যারা নেতা কর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকেন, তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামল এবং এইরকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য। তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ছেড়ে? ওনাকে ফিরে আনার ব্যাপারে আমরা, এটা তো ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে, আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমরা এই এক্সট্রাডিশনটা চাবো। আমরা মন্ত্রণালয় থেকে এখানে আমরা স্বাধীন ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করবো না। রেড অ্যালার্টটা একটা অন্য মেকানিজম। রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সদস্য, কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। উনি অন্য কোনো দেশে হয়তো যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন ট্রিটিটাকে সবাইকে আমি তো অ্যাওয়্যার করে রাখলাম, বুঝছেন না? গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের, কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল, অভিযোগে যে সমস্ত মামলা হয়েছিল, স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলা, সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে বা উইথড্রন হয়ে যাবে। আমরা যখন এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা স্পিচ মামলাগুলা প্রত্যাহার করতে গেলাম, দেখলাম একটা করে করলে কয়েক বছর লাগবে। এই জন্য আমরা ওই আইনের মাধ্যমে, যেই আইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে, সেই আইনেই একটা বিধান রেখেছি, স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি, এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্স গুলার গণনা থাকবে। কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্স গুলা আমরা অব্যাহত রাখবো, এটা আপনাদেরকে বলেছি। না হলে দেশের তথ্য প্রযুক্তি যে নিরাপত্তা, সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এটার সাথে মানুষের কথা বলার অধিকারের কোনো সম্পর্ক থাকবে না। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছে গিয়েছিলাম, ওনারাও আমাদের সাহায্য করছেন। এমনকি আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে ওনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের একটা আইন করার জন্য, যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, সৎ বিচারক পাই। এটা আপনারা নিশ্চয়ই জানেন, উচ্চ আদালতে যদি আমরা এই ধরনের বিচারক পাই, তাহলে রুল অব ল প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ওনারা রাখতে পারবেন। এই আইনটা নিয়ে আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এই আইনটা
আই বিলিভ সম্ভবত সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা করে ফেলতে পারবো। সরকারের 100 দিন পূর্তি হলো কিছুদিন আগে, ডক্টর ইউনূস ভাষণ দিয়েছেন, আমরা কথা বলেছি, এবং এই 100 দিনকে সামনে রেখে বিভিন্ন জন, সরকারের থাকা মানুষ, সরকারের বাইরে থাকা মানুষ নানাভাবে কথাবার্তা বলছেন। এর মধ্যে উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা স্ট্যাটাস অনেকে শেয়ার করছেন খুবই পজিটিভ ঢঙে, কেউ কেউ কিছু সমালোচনা করছেন। আমি মনে করি তার স্ট্যাটাসটা খুব গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি রাখে। এর মধ্যে তার হতাশা, আপাত হতাশা, তার ক্ষোভ এর বহিঃপ্রকাশ আছে। তিনি জেনে শুনে নিশ্চয়ই সেটা করেছেন, এবং এক ধরনের সংঘাতের ইঙ্গিত আছে। আমি যে জিনিসটা বেশ কিছুদিন থেকে অ্যালার্মিং দেওয়ার চেষ্টা করছি, আমি সেই জিনিসটা এখন খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমি পড়বো উনি কি বলেছেন। এরপরেও আরেকটা স্ট্যাটাস দিয়েছেন, সেটাকে কমপ্লিমেন্ট করে। সব কিছু মিলে আমরা আসলে কোন দিকে আগাচ্ছি, আমাদের ভবিষ্যতে কি আছে, এগুলো নিয়ে কিছু সতর্কবার্তা দিতে চাই। তার আগে জনাব মাহফুজ সম্পর্কে যেটা আমাদের মাথায় রাখতে হবে, তিনি এখন সরকারের অংশ। বেশ কিছুদিন থেকেই উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, সেখান থেকে তিনি উপদেষ্টা হয়েছেন, এবং এখনও তাকে যেহেতু কোনো ক্যাবিনেট দেওয়া হয়নি, আমরা তাহলে এটা ধরে নিতে পারি তিনি আগের অবস্থানেই আছেন, এবং এখন তার পদোন্নতি হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন। আগে সচিব পদমর্যাদায় ছিলেন, এখন মন্ত্রীর পদমর্যাদায়, এবং ওনাকে রাজনৈতিক সাহায্যকারী বলা হয়নি, কিন্তু পলিটিক্যাল ব্যাপারগুলোই তিনি দেখছিলেন। সুতরাং তিনি রাজনৈতিক উপদেষ্টা আছেন এটা মনে করা যেতেও পারে। যদি তার ডিফারেন্ট কোনো দপ্তর দেওয়া হয়, কোনো মন্ত্রণালয় দেওয়া হয়, সেই ক্ষেত্রে ভিন্ন ব্যাপার। তো এখন পর্যন্ত আমরা তিনি তার আগের অবস্থানে আছেন এবং আরও বেটার ক্যাপাসিটিতে, আমাদের সেটা মনে করার কারণ আছে। সুতরাং এই কথাগুলো বলছেন সরকারের একজন উপদেষ্টা, এটাও আমরা একটু মাথায় রাখবো। যেন মাহফুজ জাস্ট একজন ব্যক্তি নন, এবং এটাকে সরকারের দিক থেকে এন্ডোর্সমেন্ট টু সাম এক্সটেন্ট আছে, এটা ধরে নিতে হবে, কারণ সরকার প্রতিবাদ করেনি। আমি একটু পড়ি উনি কি বলেছেন। খুব লম্বা স্ট্যাটাসটা আমি পুরোটাই পড়তে চাই, যারা পড়েননি তারা একটু শুনুন। গণ অভ্যুত্থানের 100 দিন পরে পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে। এ দল ওই দল এখানে মুখ্য নয়, মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত। ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে, প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আসে। 90-এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার, এখানে একটু মিসস্পেলিং আছে, প্রজন্মের ধূর্তামির কাছে। আবারও সে ধূর্ত পুরাতনপন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন, সে সম্বন্ধে ছাত্র তরুণেরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন। কারণ 90-এর রক্তাক্ত এবং 90 এত রক্তাক্ত ও কনফ্রন্টেশনাল ছিল না। এখানে প্রায় 1.5 লক্ষ আহত, মানে মাঠের লড়াকু আছেন, 2000 বা তদূর্ধ্ব শহীদ আছেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনো চলমান। এই জায়গাটা একটু খেয়াল করি। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনো চলমান। সামাল দেয়াকে তিনি কোট আনকোট করছেন, গৃহযুদ্ধকে কিন্তু কোট আনকোট করেননি। তার মানে গৃহযুদ্ধ বলতে তিনি বিশেষ কিছু সিম্বলিকলি বুঝিয়েছেন, না বলে আমরা এটাকে সরাসরি গৃহযুদ্ধ হিসাবেই ধরতে পারি। কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে। খেয়াল করি আমরা, মানে গৃহযুদ্ধ সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু উনি মনে করেন এটা সফল হবে না, এটা কোনো না কোনো ফরম্যাটেই হবে। পুরাতন ও নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি। মানে এটা একটা রক্তাক্ত দ্বন্দ্ব, উনি খুব স্পষ্টভাবে বলছেন, খুবই জরুরি। মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, আমরা জ্যান্তে মরা হয়ে গেছি। আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। ক্লান্ত হইয়েন না, জড়ো হন, ঘন হয়ে বসুন। এরপরেই তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটা হচ্ছে ইউ স্ন্যাচড ইট অ্যাওয়ে ফর টুয়াইস, দিস টাইম উইল ডু এভরিথিং নেসেসারি ফর পিপলস পাওয়ার। খেয়াল করছি আমরা, দুবার এটাকে স্ন্যাচ করে ছিনিয়ে নেওয়া হয়েছে। এবার তারা সব কিছু করবেন জনগণের ক্ষমতায়নের জন্য, প্রয়োজনীয় সব কিছু। এবং প্রয়োজনীয় সব কিছু কি, তার একটা ইঙ্গিত প্রিভিয়াস তার স্ট্যাটাসটাতে আছে। যেন মাহফুজ তার অন্যান্য সহযোদ্ধার সাথে এই মুভমেন্টের সামনে ছিলেন। মাহফুজ প্রকাশ্যে আসেননি, তিনিও এর মধ্যে খুবই এনগেজড ছিলেন, ইনভলভ ছিলেন, কোনো সন্দেহ নেই। তাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, যে বিতর্কটা অনেকেই প্রতিবাদ করেছেন। কেউ কেউ তাকে মাস্টার মাইন্ড, ইভেন চিফ অ্যাডভাইজার তাকে আমেরিকাতে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এরকম বলেছিলেন। এটা নিয়ে আপত্তি অনেকেরই আছে, আমারও আছে, কারণ এটা একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিং বলে আমি মনে করি, সেটা আরেক আলোচনা। কিন্তু নিশ্চিতভাবেই এই মুভমেন্টে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা উপদেষ্টা নাহিদের একটা ইন্টারভিউতেও দেখেছি, হ্যাঁ, তার সাথেও তারা বুদ্ধি পরামর্শ করেছেন, আলোচনা করেছেন, অপিনিয়ন নিয়েছেন, অনেকের কাছ থেকে নিয়েছেন, তার কাছ থেকে নিয়েছেন এবং বেশি নিয়েছেন। সুতরাং এই আপরাইজিংটা যে সফল হলো, তার পেছনে নিশ্চয়ই জনাব মাহফুজের ভূমিকা আছে, অনেক মানুষের ভূমিকা আছে, তারও আছে। সুতরাং তার চাওয়া, তার আবেগের সাথে জড়িত আছে, আমরা নিশ্চিতভাবেই ধরে নিতে পারি। কিন্তু তিনি যে কথাগুলো ব্যবহার করছেন এখানে, মানে উনি প্রিভিয়াস 90-কে টেনে এনেছেন, কথা সত্য। 90-তে আসলে আমাদের একটা সুযোগ এসেছিল, কিন্তু আমাদের যে গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হওয়ার কথা ছিল সেটা হয়নি। আমরা 3 জোটের রূপরেখার কথা জানি, সেই রূপরেখাটা হওয়ার পরও
শেষ পর্যন্ত মান্য করেনি কোনো দলই। ফলে সেইটা আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর আমাদের সমাজে আনার কথা ছিল, সেটা হয়ে ওঠেনি। উনি এটা সঠিক বলেছেন, কিন্তু এখন সেটা নিয়ে এই ভয়ও তার হওয়ার যৌক্তিক কারণ আছে যে এবারকার এটাও স্ন্যাচড হয় কিনা। কিন্তু তার ভাষার ব্যবহার খুবই অফেন্সিভ, খুবই আগ্রাসী, খুবই ক্রোধ এবং ক্ষুব্ধতা প্রকাশক। উনি বলছেন 90 ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামির কাছে, আবারও সেই ধূর্ত পুরাতনপন্থীরা। ধূর্ত শব্দটা কানিং ইংরেজিতে, একটা শব্দ যেটা যে কাউকে আমরা আসলে খুব খারাপভাবে ট্যাগ করার জন্য বলি। সুতরাং উনি সেটা করছেন এবং উনি মনে করছেন যে একই রকম সব প্রবলেম তারা এবার তৈরি করছেন এবং ছাত্র তরুণদের মধ্যে বিভেদ তৈরি করছেন। এবং যেটা জরুরি কথা তিনি মনে করছেন, আবারও বলছি, সেখানে উনি কোট আনকোট দেননি, একটা গৃহযুদ্ধ এর আগে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা ওনার পরবর্তী বাক্যটা বলছে এটা কোনোভাবেই সামাল দেওয়া যাবে না, কারণ উনি বলছে কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে, মানে যুদ্ধ ইজ ইনএভিটেবল। এবং তার জন্য সবাইকে পুরাতন নতুনের রক্তাক্ত দ্বন্দ্বে, মানে দ্বন্দ্বটা রক্তাক্ত, মানে নতুন পুরাতনকে উনি ডিভাইড করছেন, এটাও খুব প্রবলেমেটিক জায়গায় আমি আসবো। এবং সেটার জন্য উনি সবাইকে একত্র হতে বলেছেন, সবাইকে ক্লান্ত না হতে বারণ করেছেন, জড়ো হতে বলছেন এবং ঘন হয়ে বসতে বলছেন। এরপর তো স্ন্যাচ করতে দেবেন না, নিশ্চিতভাবেই যে কোনো কিছু করা প্রয়োজন উনি করবেন। পরবর্তী স্ট্যাটাসটা আগের কনটেক্সটটা না থাকলে ঠিক ছিল, কিন্তু আগের কনটেক্সটের সাথে আমরা যদি যোগ করি তাতে আমরা বুঝতে পারি যে খুবই কনফ্রন্টেশনাল ঢঙে তারা চিন্তা করছেন। এখন নতুন পুরাতনের দ্বন্দ্ব হিসেবে যে নতুন দ্বন্দ্বকে হাজির করা হচ্ছে, এখন ধরি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছেন, এই লড়াই জুলাই অগাস্টের না, আই রিপিট, বহুবার এই কথা হয়েছে। যখন আমরা এই মুভমেন্টটাকে করছি, কিভাবে আসলে রাগের লড়াই শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে এবং কেন সেই দানবের পতন হলো, দীর্ঘ ভিডিও করেছি আমি। আপনারা যারা আগ্রহী আছেন, আমি ভিডিওটা আমার মন্তব্যে দিয়ে রাখবো, আপনারা দেখবেন। একটা দীর্ঘ ভিডিও করেছিলাম কিভাবে ওই সময়কার লড়াইটাও জুলাই অগাস্টকে ইনফ্লুয়েন্স করেছে। তো ওই সময় অনেকে লড়াই করেছে, রাজনৈতিক দলগুলো আছে এবং এর মধ্যে দ্বিমত আছে। আমি এবার যদি, উনি বলেননি, কিন্তু আমরা যদি সাম্প্রতিক কিছু ডেভেলপমেন্ট দেখি, আমরা ধারণা করতে পারি যে বিশেষ করে বিএনপি তাদের ছাত্র এবং আরেকটা, মানে ছাত্রদের তো একটা সংগঠন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন, তাদের একটা কেন্দ্রীয় কমিটি তৈরি হচ্ছে এবং এই মুভমেন্টের সাথে জড়িত ছাত্র এবং আরেকটু সিনিয়রদেরকে নিয়ে জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে। তারা মিলে কতগুলো দাবি দিয়েছিলেন, যে দাবিগুলোতে আসলে এক ধরনের ভেটো বিএনপির দিক থেকে আছে। রাষ্ট্রপতির ক্ষেত্রে এটা হয়েছে, এমনকি সংবিধান বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা, সেকেন্ড রিপাবলিক প্রক্লেম করা, এই দাবিগুলো অলরেডি জানিয়েছে এবং এগুলো কোনোটাই বিএনপি অ্যাগ্রি করছে না। সুতরাং আমরা ধারণা করতে পারি যে তার এই টার্গেট মানুষদের মধ্যে, তার এই স্টেটাসের টার্গেটের যাদেরকে ইঙ্গিত করে তিনি কথা বলেছেন, তার মধ্যে বিএনপি সম্ভবত প্রধান শক্তি, এখানে আরও কেউ থাকতে পারে। এবং সেটার জন্য একটা গৃহযুদ্ধ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। যদি সেটাকে গৃহযুদ্ধকে সিম্বলিকলিও বলেন, কিন্তু এই শব্দটা আমরা যখন ব্যবহার করি, আবারও বলছি কোট আনকোট ইউজ করেনি, তারপরে শব্দটা আমরা যদি কোট আনকোট দিয়েও ব্যবহার করি, আমরা আসলে খুব স্ট্রং কনফ্রন্টেশনের কথা বলছি এবং এবার যে কোনো কিছু তারা করবেন। আমি এই ভয়টাই পাচ্ছিলাম এবং আমি এটার আলামত দেখছিলাম। আমার প্রিভিয়াস কিছু ভিডিও যদি আপনারা দেখেন, আপনাদের মনে থাকার কথা, আমি একটা জায়গায় খুবই অ্যালার্মিং দেওয়ার চেষ্টা করছি। মানে ব্যাপারটা এই রকম, এটা পৃথিবীর অনেক দেশের আপরাইজিংয়ের পর হয়েছে, যে যারা এই মুভমেন্টে ছিল তারা পরস্পরের বিরুদ্ধে লেগে গিয়ে তারা পরস্পরকে স্টিগমাটাইজ করার চেষ্টা করে, ফাইট করা শুরু করে, তারা পরস্পরকে আঘাত করতে শুরু করে, যার বেনিফিট মাঝে থেকে অন্য কেউ নেয়। এই সম্ভাবনা টিপিক্যাল ঘটনা, এটা কোনো অভাবনীয় কোনো ঘটনা না। এক গ্রুপ আরেক গ্রুপকে অভ্যুত্থান বা বিপ্লব, ওনারা কেউ আবার বিপ্লব বলেন, সেটার বিরুদ্ধ শক্তি বলে ট্যাগ করতে শুরু করেন, করতে গিয়ে তার উপরে ব্যবস্থা নিতে শুরু করেন। সেটা করতে গিয়ে পক্ষগুলো যখন পরস্পরের সাথে লড়াই করতে থাকে, তখন সংঘাত তৈরি হয়, দুর্বল হয়, তাদের ঐক্য নষ্ট হয়ে, এবং তখন অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। এটা আওয়ামী লীগ হতে পারে, আওয়ামী লীগ বসে আছে নেওয়ার জন্য। এটা ভারত হতে পারে, ভারত তার পরিবর্তিত প্রেক্ষাপটে ট্রাম্পকে পাওয়ার পর আমি বহুবার বলেছি যে তার বাংলাদেশের উপরে কোয়ার্সিভ নানান স্টেপস নেওয়ার সক্ষমতা বাড়ছে। তো এই জিনিসটাই ঘটতে যাচ্ছে। আমি রিপিটেডলি বলেছি, আমি চাই মাঠে এই মুহূর্তে প্রধান শক্তি বিএনপি এবং এদিকে যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন ছাত্রদের সংগঠনগুলো, তাদের মধ্যে যত বেশি সম্ভব ডায়লগ হওয়া যায় তারা ডায়লগ করুক, তাদের কি চাওয়া আছে সেগুলো নিয়ে বসুক। এবং যদি আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চাই একটা দেশে, তাহলে এটা মনে রাখা জরুরি, গণতন্ত্র মানেই হচ্ছে আমার সব চাওয়া পূর্ণ হবে না। এটা সব পক্ষে, আমি শুধু স্টুডেন্টদের কথা বলছি, এটা সব পক্ষে। আর একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার, এটা একটু খেয়াল করতে হবে, মানে যারা মাহফুজের যে বক্তব্যগুলো আসছে, তিনি যেভাবে বলছেন,
উনি সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে থেকে, এবং উনি যদি রাজনৈতিক উপদেষ্টা হয়ে থাকেন, একটা কথা আমাদের মনে রাখা জরুরি, একটা রাজনৈতিক সরকারের প্রত্যেকটা সদস্যের একটা রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, উনি সেই রাজনীতিকে ওন করে তিনি সেটাকে নিয়ে কথা বলতে পারেন। সুতরাং সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না। সুতরাং সেই জায়গায় একজন উপদেষ্টা যখন কথা বলছেন, তিনি যদি ডিফ্যাক্টো রাজনৈতিক উপদেষ্টা হয়ে থাকেন, বা এর আগে উনি পদায়নের আগে উনি অন্তত সেই জায়গায় আছেন বলে আমরা ধরে নেব, সেটা যদি হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের বক্তব্য তিনি দিচ্ছেন, এটাকে সরকার ওন করে কিনা সরকারের দিক থেকে, সেই জিনিসটাও দেখা খুব জরুরি। আমি বটম লাইন এটা, শেখ হাসিনা যাওয়ার পর প্রত্যেকেই শেখ হাসিনা বিরোধী, ওদের ওই হালুয়া রুটি পাওয়া কিছু মানুষ ছাড়া লড়াই করেছেন। হ্যাঁ, আমি একমত যে সবাই একই কারণে লড়াই করেননি, সবাই লড়াই করার উদ্দেশ্য একই হবে না, এটাই স্বাভাবিক, প্রত্যেকে একইভাবে চাইবেন না, এটাই খুব স্বাভাবিক। সুতরাং যারা নেতৃত্ব দিয়েছেন, সামনে থেকেছেন অন্তত লাস্ট জুলাই আগস্ট মুভমেন্টের সময়, তাদেরকেও সেই জায়গা থেকে দেখা দরকার যে আস্থা অর্জন, যে কথাটা ডক্টর ইউনূস সবসময় বলেন, সংস্কার বা সব কিছুতে তিনি আলোচনা করতে চান, আস্থা অর্জন করতে চান, কনসেনসাস নিশ্চিত করতে চান, সেরকম কিছু করার মাধ্যমেই আসলে এটা করতে হবে। এর বাইরে কিছু করা যদি হয়, আমরা শুধুমাত্র আমাদের শত্রুর হাতে অস্ত্র তুলে দেব। এই ম্যাচুরিটি বহু ক্ষেত্রে হয়েছে। আমি আশা করি, আমি বিশ্বাস করতে চাই, আমাদের সবগুলো পক্ষ আলোচনা করে ছাড় দিয়ে, সব পক্ষ ছাড় দেবে, দিয়ে এমন একটা জায়গায় আমরা আসবো যে এই বোকামিগুলো অন্তত আমরা করব না। আপনাদের উপর সন্দেহ আসা শুরু করেছে বলেছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। আমরা তো চাই সরকার সাফল্য অর্জন করুক, তাদের সাফল্য মানে আমাদের সাফল্য, তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক, আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। মঙ্গলবার 19 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সহিংসতা দিবস উপলক্ষে বাংলাদেশ সমিতির পেশাজীবী পরিষদ ও বিএসপিপির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচিত হয়ে এলে আমরা একাই দেশ চালাবো না, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আমরা একটি জাতীয় সংস্কার গঠন করব, যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে। তাহলে সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। খালেদা জিয়া সংসদীয় সরকার ব্যবস্থা ঘোষণার মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদকে সরানো গেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, তখন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। কেন পারলাম না? এটা তো সত্য। 15 বছর লড়াই সংগ্রাম করে আমরা তাকে সরাতে পারিনি, তবে ফাইনাল গোলটা কিন্তু ছেলেরাই দিয়েছে, এটা স্বীকার করতে হবে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের ইন্টেলিজেন্সদের ভিতরে তথ্য ছিল না, তারা কি এর বিরুদ্ধে ব্যবস্থা আগে নিতে পারতেন না? আসলে সরকার এখন স্টেবল হতে পারেনি, তাই বলছি নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন, একটি রোডম্যাপ ঘোষণা দেন, তাহলে মানুষের মনে আস্থা আসবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক হতাশা হয়ে পড়েছেন দাবি করে তিনি আরো বলেন, অনেকে বলাবলি করছে এজন্যই কি সংগ্রাম করেছি, এতে আমাদের শত্রুরা সুযোগ নেবে, সরকার থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে। তবে আমি বলতে চাই, যে কোনো একদিককে ফোকাস দিন। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন, বাকি সংস্কারগুলো নির্বাচিত হয়ে যারা আসবে তারাই করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন সভাপতিত্বে এই পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী সঞ্চালনায় সবাই উপস্থিত ছিলেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক কর্মসূচি ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেলিম ভুইয়া, ড্রাবের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আজিজুল হক, ড্রাবের সভাপতি ডক্টর হারুন আল রশিদ, অধ্যাপক ডক্টর আবু আহমেদ ও আরো অনেকেই। এদিকে জানবেন, শেখ হাসিনা কাদের কামালের বিরুদ্ধে চট্টগ্রামের আরেক মামলা। গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 188 জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে একটি মামলা হয়েছে। সোমবার 18 নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে নগরের কতলিয়া থানার বাসিন্দা কফিল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের PBI চট্টগ্রাম মেট্রো ইউনিটেক তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ও সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নও ও সাবেক সংসদ সদস্য AM মোতালেব মুজিবুর রহমান, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর
সভাপতি সোলাইমান আলম, জ্যেষ্ঠ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, পিবিআই সাবেক প্রধান বঞ্জুর কুমার মজুমদার, সাবেক অতিরিক্ত ডিআইজি ডিবি হারুন আর রশিদ, বিপ্লব কুমার সরকার, সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম, সাবেক কাউন্সিলর শোভাল দাস, ওয়াসিম উদ্দিন, মোবারক আলী, কতুলিয়া থানার সাবেক ওসি ওয়াহিদুল হক, নিজাম উদ্দিন, মোহাম্মদ মহসিন, জাহিদুল কবির ও এসআই বোরহান উদ্দিনের নামে উল্লেখ করা হয়। মামলার অভিযোগে বাদী উল্লেখ করে তিনি গত 4 আগস্ট নগরের নিউ মার্কেট গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন। ওই দিনই আসামিদের কয়েকজনের নির্দেশনায় পরিকল্পনায় বাকি আসামি গুলি করেন, ককটেল বিস্ফোরণ ও ঘটনা ঘটায়। এতে বাদী হাতে আঘাত পান। ঘটনার পর হাসপাতালে ভর্তি হন। ঘটনায় জড়িত আসামিদের নামে ঠিকানা সংগ্রহ ও সুস্থ হতে সময় লাগার মামলা করতে দেরি হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।